সবাইকে শুভ সকাল। আমরা সবাই জানি গত সোমবার তুরস্কে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। বাংলাদেশের অনেক মানুষ এবং সারা পৃথিবীর অনেক মানুষ সেই ভয়াবহ ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের আত্মার সদ্গতি কামনা করেছেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আমিও আমার এই ভিডিও লাইভের মাধ্যমে তাদের সকলের আত্মার সদ্গতি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার শোক বার্তায় তুরস্কের ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের আত্মার সদ্গতি কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তুরস্ক সরকারের সাথে বাংলাদেশের জনগণের যে সহমর্মিতা রয়েছে সেটা উনি স্পষ্ট করেছেন। তুরস্কের এই মহা দুর্দিনের সময় আমরা আশা করব বাংলাদেশের সরকার তুরস্কের পাশে থাকবে, শুধু মৌখিকভাবে নয়, লজিস্টিক্যালি ত্রাণ সহযোগিতার মাধ্যমে আমরা আশা করব বাংলাদেশ সরকার তুরস্কের পাশে দাঁড়াবে। কারণ আমরা কোনোভাবে ভুলে যেতে পারি না তুরস্ক সরকার বাংলাদেশের এই পর্যন্ত যতগুলো দুর্বিষহ দুর্বিপাক দুর্যোগ হয়েছে প্রত্যেকটা দুর্যোগে তুরস্ক সরকার আমাদের পাশে ছিল। সাম্প্রতিক যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প যখন প্রথম স্থাপন হচ্ছিল, রোহিঙ্গারা যখন দলে দলে বাংলাদেশে আশ্রয় নিচ্ছিল, তখন আমাদের স্পষ্ট মনে রাখা উচিত যে তুরস্কের ফার্স্ট লেডির নেতৃত্বে আমাদের দেশে তারা ট্রাকের পর ট্রাক ত্রাণ সহযোগিতা পাঠিয়েছিলেন। একই সাথে আমরা জাতি হিসেবে আমাদের সকলের হৃদয়ে তুরস্কের জন্য শুভকামনা থাকা দরকার এবং সেই শুভকামনায় হোক তুরস্কের উঠে দাঁড়াবার শক্তি। এখন আমার আজকের লাইভের দ্বিতীয় অংশে যে আমি আসতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু ভূমিকম্পের রেড জোনে অবস্থিত একটি দেশ। আমার মনে হয় তুরস্কের এই ভূমিকম্প থেকে তুরস্কের যত না বেশি শিক্ষা নেওয়া উচিত তার চেয়ে বেশি শিক্ষা নেওয়া উচিত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এবং জনগণ হিসেবে বাংলাদেশের মানুষের। কারণ আমরা দুটি বিষয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। একটি বিষয়ে আমরা কিছুই করতে পারবো না। প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশ ভূকৌশল দিক থেকে বা ভৌগোলিকভাবে ভূমিকম্পের রেড জোনে রয়েছে, এটা আমরা কিছু করতে পারবো না। আমরা দেশটাকে ঘুরে অন্য স্থানে প্রতিস্থাপন করতে পারবো না, কিন্তু দুটো কাজ আমরা করতে পারি। এক নম্বর হচ্ছে ভূমিকম্প রোধী অবকাঠামো নির্মাণে আমরা নিজেদের কৌশলগুলো বিবেচনা করতে পারি, আমাদের পদ্ধতিগত পরিবর্তন আনতে পারি। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দুর্যোগের জন্য, ভূমিকম্পের মতো দুর্যোগের জন্য জনগণের যে প্রস্তুতি দরকার, জনগণের যে মানসিক সাংস্কৃতিক প্রস্তুতি দরকার, সে প্রস্তুতির জন্য আমরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারি, নিজেদেরকে সেই প্রস্তুতির দিকে ধাবিত করতে পারি, নিজেরা অনুধাবন করতে পারি যে আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। এটা সত্য যে বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বাংলাদেশ বিশেষজ্ঞদের কথা খুব বেশি আমলে নেয় না। এটা আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি। যেমন ধরা যাক আমাদের ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে বহু বছর ধরে বাংলাদেশের একজন বিখ্যাত পানি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আইনুন নিশাত কথা বলে চলেছেন। আমার মনে হয় না যে ওনার খুব বেশি কথা বা একটা দুটো কথাও বাংলাদেশ সরকার শুনেছেন, কারণ আমাদের সরকারি কর্মকর্তাদের তো বেশিরভাগ সময় ঘুষ খাওয়ার পেছনে চলে যায়, কেমন, এবং রাজনৈতিক নেতাদের তোষণের পেছনে চলে যায়।
আবার একই সাথে আমাদের যেসব রাজনৈতিক নেতা রয়েছেন, আইন প্রণেতা রয়েছেন, তারা যে খুব বেশি শিক্ষিত, তারা যে খুব বেশি সচেতন, তারা যে খুব বেশি জনমুখী, তারা যে খুব বেশি দেশদরদী, সেটাও তো বলা যাবে না। এটা তো আহ, অসংখ্য প্রতিবেদন রয়েছে। আমাদের জননেতারা আহ, খুব বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন কিভাবে বিদেশে সম্পদ পাচার করবেন, বিদেশে বাড়ি কিনবেন, বিদেশে গাড়ি করবেন এবং বিদেশে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। তারপরে আমরা আশা করছি যে বাংলাদেশ সরকার অন্তত এইবার একটু নড়েচড়ে বসবেন এবং বিবেচনা করবেন বিশেষজ্ঞদের মতামত, কিভাবে আমরা আমাদের যে কোনো সময় ঘটতে পারে এমন একটি দুর্যোগ, সেটি হচ্ছে ভূমিকম্প, সেই ভূমিকম্প রোধে আমরা কিভাবে ব্যবস্থা নিতে পারি। যদিও বা নেপালের ভয়াবহ ভূমিকম্পের পরেও কিন্তু বাংলাদেশ সরকারকে আমরা নড়েচড়ে বসতে দেখিনি, অথচ নেপালের সমান ঝুঁকি আমাদের রয়েছে। এবং কল্পনা করতে পারেন যদি ঢাকায় একটি ভূমিকম্প হয়, সেখানে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে যাবে। কারণ ধরা যেতে পারে বেশিরভাগ ভবন কিন্তু ভূমিকম্প ঝুঁকির মুখে রয়েছে, যেহেতু এগুলো বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। আমাদের বিল্ডিং ইন্সপেক্টররা বেশিরভাগ সময় ঘরেই সময় কাটান, ঘুষ যেহেতু ওনাদের ঘরেই চলে আসে, উৎকোচ, ওনাদের কোনো টেনশন নেই এবং ওনাদের বউ বাচ্চাদের জন্য ওনারা বিদেশে বাড়ি কিনে রেখেছেন। ওনাদের নিজেরা নিজেরা নিজেদের মতো করে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছেন। আমাদের ক্ষতিতে তাদের কী বা আসে যায়। কিন্তু আমার মনে হয় সেজন্য দ্বিতীয় অ্যাসপেক্টটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, যে জনসচেতন, জনগণকে সচেতন হতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে লিখতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। আমরা বসে থাকতে পারি না, কারণ দিন শেষে দেশটা আমাদের, এবং যেদিন ভূমিকম্প হবে সেদিন যদি আহত হই, আমি হব, আমার সন্তানরা হবে, আমার স্ত্রী হবে, আমার মা হবে, বাবা হবে, ভাই বোন হবে, আমার চাচা জ্যাঠা ফুফা ফুফি সব কিছু হবে। সো আমাকে এটা জিনিস খেয়াল রাখতে হবে যে আজকে আমি যদি কথা বলি, আরও 10 জন যদি কথা বলে, সেই 10 জনের কথার কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি হবে, একটা ফলাফল আসবে। সেই আশাবাদ রেখেই কিন্তু আমাদেরকে কথাটা শুরু করতে হবে। জনগণকে সচেতন হতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, যাতে আমরা বিল্ডিং কোড মেনে নিজেরা ঘর তৈরি করি। একই সাথে আমাদের অন্যান্য যে অবকাঠামোগুলো রয়েছে, রোড, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, ওভারপাস, রেল লাইনগুলো, তারপর হচ্ছে মহাসড়ক, জনপথ, আপনার ড্রেন, এরপর হচ্ছে অন্যান্য অন্যান্য স্থাপনা, যেমন ধরা যাক বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে অন্যান্য স্থাপনাগুলো, যাতে আমরা ভূমিকম্পরোধী যে বিল্ডিং কোড রয়েছে সেই কোড অনুসারে আমরা গঠন করতে পারি। এবং একই সাথে সেই আমাদের যে অবকাঠামোগত পরিকল্পনা, অবকাঠামোগত স্থাপনাগুলো যেগুলো রয়েছে, অবকাঠামো নির্মাণের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের অবকাঠামোটা যেন ইনক্লুসিভ হয়, একীভূত হয়। সেখানে যেন নারী, শিশু, বয়োবৃদ্ধ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিরা সহ যাতে অ্যাক্সেস পায় এবং তারাও যাতে দুর্যোগের সময় ব্যবহার করতে পারে, সেদিকে আমাদেরকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখার সময় এসে গেছে। আমার মনে হয় এটা একটা কল, এটা একটা রিঙ্গিং, এটা একটা সিগন্যাল যে জাতি হিসেবে আমরা বসে থাকতে পারি না। আমাদের এখন কাজ করার সময় এসেছে, আমাদের জেগে ওঠার সময় এসেছে, আমাদের কথা বলার সময় এসেছে। আমরা যথেষ্ট ভুল করেছি, সেই ভুলগুলোর মাসুল দিতেও কিন্তু আমাদের আগামী 100 বছর চলে যাবে। সো আজকেও যদি আমরা ঘুম যাই, বসে থাকি, আমরা যদি নিজেদের ইচ্ছা মতো বিল্ডিং বানাতেই থাকি, আমাদের ব্রিজ, কালভার্ট, অন্যান্য অবকাঠামোগুলো যদি নিজেদের ইচ্ছা মতো হতেই থাকে, সেগুলো যদি ভূমিকম্প সহ না হয়, তাহলে কিন্তু আমরা নিজেরা নিজেদের জন্য মহাবিপদ ডেকে আনছি। ভূমিকম্প তো ধ্বংস করবেই, একই সাথে আমাদের ভবনের দুর্বলতার কারণে, আমাদের অবকাঠামোগত ফ্র্যাজিলিটির কারণে, ভঙ্গুরতার কারণে সেই ধ্বংসটা হবে মহাধ্বংস, মহাযজ্ঞ, কেয়ামত নেমে আসবে। সো আমরা যদি কেয়ামত না দেখতে চাই, ছোটোখাটো সিনেমাটিক দুর্যোগ দেখতে চাই, তাহলে এখন থেকে প্রস্তুত নিতে হবে। আমি এটা এভাবে বলছি যে ধরা যাক যে স্কেলের ভূমিকম্প তুরস্কে হয়েছে, সেই স্কেলের ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, তুরস্কে যদি 10টা ভবন ধ্বংস হয়ে থাকে, বাংলাদেশে কিন্তু 1,00,000টা ভবন ধ্বংস হবে। তার মানে এটা একটা মহাপ্রলয়। আমরা যদি মহাপ্রলয় না 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 দেখে ছোটোখাটো প্রলয় দেখতে চাই, এখনই কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ইভেন আমার মনে হয় এখনই যদি আমরা প্রস্তুতি শুরু করি, তারপরেও কিন্তু মহাপ্রলয় হবে। কারণ
যে ভুলগুলো 50 বছর আগে হয়েছিল সেই ভুলগুলোর মাসুল কিন্তু এখনো দিতে হবে, কারণ সেই ভবনগুলো এখনো রয়েছে। সো আমার মনে হয় আমাদের এখনই সময়, একই সাথে হচ্ছে নতুন ডিজাইনগুলো, নতুন ভবনগুলো বিল্ডিং কোড ম্যানেজ করার। দ্বিতীয়ত হচ্ছে যে ভবনগুলো পরিত্যক্ত হয়েছে সেগুলো ভেঙে ফেলার। তৃতীয়ত হচ্ছে যে ভবনগুলো পরিত্যক্ত হয়নি কিন্তু ভেঙে ফেলাও সম্ভব না, সেগুলো কিভাবে রিএনফোর্স করা যায় সেটা নিয়ে কথা বলা, সেটা নিয়ে পলিসি ডেভেলপ করা, সেটা নিয়ে আমাদের ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং অ্যান্ড কন্ট্রোলগুলো বাড়াতে হবে, তদারকি বাড়াতে হবে, নিয়ন্ত্রণ বাড়াতে হবে, মূল্যায়ন বাড়াতে হবে, একই সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আমাদের যে অন্তজ শ্রেণীগুলো রয়েছে, যে শ্রেণীগুলো যে কোনো দুর্যোগে সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতির শিকার হয়, নারী, বয়োবৃদ্ধ ব্যক্তি, শিশু, গর্ভবতী মা, প্রতিবন্ধী ব্যক্তি, তাদের কথাও কিন্তু ভাবতে হবে। আমার মনে হয় এটাই আমাদের শেষ সময়। শেষ সময় ভেবেই আমাদেরকে কাজটা শুরু করতে হবে। আমরা আশা করছি যে বাংলাদেশ সরকার এবার এই ভয়াবহ ভূমিকম্প থেকে একটা শিক্ষা নেবে এবং আমাদেরকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেবে। সবাইকে ধন্যবাদ।